আচ্ছা আমরা হ্যালো শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যায়। আমরা লাস্ট পর্যন্ত কোথায় গিয়েছিলাম? মাত্রই শুরু করা হয়েছিল? জি স্যার, মাউথপিস শুরু করে আমরা ম্যাথও করছিলাম স্যার। অরিফিস শেষ করছি স্যার। 8 স্যার 8.11 পর্যন্ত ম্যাথগুলো করা হয়েছিল। 8.11 জি স্যার। এইট পয়েন্ট 11 পর্যন্ত হয়ে গেছে, রাইট? জি স্যার। আজকে আমরা এটা দেখব। এখানে এটা আসলে কোনো ডেরিভেশন না, জাস্ট বোঝার জন্য অ্যাকচুয়ালি, এবং আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে এটা। এখানে যেটা বলা হচ্ছে যে discharge through a partially drawn orifice. পার্শিয়ালি ড্রন অরিফিস আমরা খুব বেশি ক্লাস নিব না, কারণ অনলাইন ক্লাস খুব একটা আমার কাছে ইফেক্টিভ মনে হয় না। এই কারণে তারপরে যেহেতু নিতে হবে, তো এখানে ডিসচার্জ থ্রু এ পার্শিয়ালি ড্রন অরিফিস আমরা আগে দুই রকমের অরিফিস দেখেছি। একটা হচ্ছে হোললি ড্রন অরিফিস, আর একটা নর্মালি লার্জ রেক্ট্যাঙ্গুলার অরিফিস, যেটাতে এই পাশে কোনো বাধা ছিল না, এই পাশে কোনো রকমের বাধা ছিল না। এনিওয়ে, এখন আমরা যেটা দেখব যে ডিসচার্জ থ্রু এ পার্শিয়ালি ড্রন অরিফিস। পার্শিয়ালি ড্রন অরিফিসের ক্ষেত্রে আমরা অরিফিসকে দুইটা ভাগে ভাগ করব। মেইনলি আমার অরিফিসটা কোথায়, এখান থেকে শুরু করে এইটুকু তো আমার অরিফিস টোটাল, তাই না? জি স্যার। এইটুকু হচ্ছে অরিফিস। এই অরিফিসের দেখো কিছু অংশ কি আছে পানির নিচে নিমজ্জিত আছে, এই যে এইটুকু, এই অংশ পানির নিচে নিমজ্জিত আছে, তাই না? আর জি স্যার। কিছু অংশ এই উপরের এইটুকু অংশ কি পানির উপরে ফাঁকা আছে। আছে। উপরে আছে স্যার। আমরা এই দুইটা পার্টকে দুই রকমের অরিফিস হিসাবে চিন্তা করব। যেটুকু অংশ নিমজ্জিত অবস্থায় আছে সেটাকে আমরা হোললি ড্রন অরিফিস হিসাবে চিন্তা করব, আর উপরে যেটুকু আছে সেটাকে আমরা ফ্রি অরিফিস হিসাবে চিন্তা করব। ডিসচার্জ থ্রু এ ফ্রি পোরশন, মানে যেটুকু দিয়ে ফ্রি, মানে পানির নিচে নাই, উপরে আছে। আগের বারে আমরা দেখেছিলাম যে H1 হচ্ছে কি অরিফিসের টপ সারফেস থেকে কোন পর্যন্ত ডিসটেন্স, ওয়াটার লেভেল পর্যন্ত। ওয়াটার লেভেল পর্যন্ত। ওকে, এটা ছিল H1। আর H2 কত ছিল? অরিফিসের বটম পরে থেকে টপ গ্রাউন্ড লেভেল লেভেল থেকে ওয়াটার সারফেস পর্যন্ত। বটম থেকে ওয়াটার পর্যন্ত। এবং স্মল এইচ কত ছিল? ওয়াটার লেভেল মানে দুই পাশের ওয়াটার লেভেলের ডিফারেন্স। এখানে ডিফারেন্স, কিন্তু আমরা যখন লার্জ রেক্ট্যাঙ্গুলার অরিফিস করছিলাম তখন কি ছিল মনে আছে? সেন্টার থেকে, অরিফিসের সেন্টার থেকে ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স, তাই না? এই জি স্যার। জায়গাটাতে, এই জায়গাটাতে স্মল এইচ হচ্ছে কি দুই পাশের ডিফারেন্স, যে দুই হেডের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলতেছি স্মল এইচ। এই স্মল এইচ দুই হেডের মধ্যে যে ডিফারেন্স। তো প্রথমেই আমি যদি বলি যে আচ্ছা, প্রথমে আমি যেটা চিন্তা করছি যে ডিসচার্জ থ্রু এ ফ্রি পোরশন। ফ্রি পোরশন মানে কতটুকু, এখান থেকে এইটুকু। তাহলে এইটুকু আমরা যে লার্জ রেক্ট্যাঙ্গুলার অরিফিসের ডেরিভেশন করেছিলাম, দেখো তো আমরা যদি এটাকে চিন্তা করি
তাহলে ইকুয়েশনটা কি হয় 2/3 CD into B root over twice the h2 to the power 3/2 minus h1 to the power 3/2। এটাকে আমরা লার্জ রেক্ট্যাঙ্গুলার হিসেবে চিন্তা করছি ফ্রি পোর্শনটাকে। তো সেই ক্ষেত্রে আমার আচ্ছা ওটা পরে আসি, অঙ্ক করতে গেলে ভালো বোঝা যাবে, এখন বললে আননেসেসারি বুঝতে পারবো না। আর ড্রন অরিফিসের ক্ষেত্রে কি নিচের পোর্শনটাকে আমরা বলেছি ড্রন অরিফিস হিসেবে চিন্তা করব। তাহলে তার জন্য আমরা লাস্ট ক্লাসে একটা ডেরিভেশন করেছিলাম কিউ ইকুয়াল টু সিডি ইন্টু বি এইচ টু মাইনাস, এখানে ক্যাপিটাল এইচ আছে, এই জায়গাটাতে কি হবে অ্যাকচুয়ালি এরা যেটা ক্যাপিটাল এইচ বলতেছে সেই ডিস্টেন্সটাই হচ্ছে h1 হবে অ্যাকচুয়ালি এইটার ক্ষেত্রে, এই ড্রন্ডের ক্ষেত্রে h1 হবে। তো এটার h1 কতটুকু আমি দেখাই দিব নি পরবর্তীতে, এইটুকু হবে। h1 হবে অ্যাকচুয়ালি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে। কারণ আমরা তো চিন্তা করতেছি এই নিচের এই পোর্শনটুকু, তাহলে নিচের এই পোর্শনটুকু যদি চিন্তা করি তাহলে এটার টপ সারফেস থেকে এই টপ সারফেস, আবার অরিফিসের এই বটম সারফেস থেকে এটা হচ্ছে h2। তার মানে আমাদের h2 মাইনাস h1 যেটা ওরা এখানে অনলি ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করছে। তো সেটা তোমার ইচ্ছা, যে কোনো ইয়ে দিয়ে প্রকাশ করতে পারো, তবে h1 দিলে তোমাদের জন্য কনফিউশনটা একটু দূর হতো। তো এখানে h1 কেন দেয়নি, কারণ তারা এক জায়গায় h1 ধরে রাখছে অলরেডি, এই জন্যে এইখানে আর h1 দেয়নি। এইটা কিন্তু ওরা দিয়ে রাখছে কি, এটা হচ্ছে h, এটাকে h দিয়ে রাখছে। আর h1 হচ্ছে এই যে এখান থেকে শুরু করে টপ সারফেস পর্যন্ত যে ডিসটেন্স, একটু ডিফারেন্সিয়েট করার জন্য ওরা এখানে ক্যাপিটাল এইচ দিছে অনলি, আর এই জায়গাটাতে h1 দিছে। আমরা অঙ্কে যাই, তাহলে অঙ্কে গেলে বুঝতে পারবো। তাহলে আমাদের মেইন টার্গেটটা কি, আমরা যদি এখন এই টাইপের অরিফিসের ক্ষেত্রে ডিসচার্জ মেজার করতে চাই, আমাদেরকে কি করতে হবে, দুই রকমের যে অরিফিস আমরা চিন্তা করছিলাম, দুই রকমের জন্যই ডিসচার্জ ক্যালকুলেট করে সেটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের টোটাল ডিসচার্জটা আমরা পেয়ে যাব। ওকে, আমরা একটা অঙ্কে যাই, তাহলে অঙ্কে গেলে ভালো বুঝতে পারবো। দেখো বলা হচ্ছে an orifice is one side of a tank is rectangular in shape, 2 meter broad and 1 meter deep. The water level on the side of the orifice is 4 meter above the toppets. 4 meter above the toppets, তার মানে এটা 4 এর ভ্যালু কি হবে, h1 না h2? টপিটস থেকে H2 হবে। নো, টপিটস থেকে H2 h2 হবে, স্যার H1 হবে এটা। H1 হবে। H1 h1 হবে অবশ্যই, টপিটস থেকে যেহেতু বলা হয়েছে। The water level on the other side of the orifice is 0.5 meter below the toppets. তার মানে এই পাশে বলতেছে কি 0.5 মিটার আছে ওয়াটার লেভেল, তার মানে এইটুকু ডিসটেন্স ওরা দিয়ে দিছে এই যে 0.5। Calculate the discharge through the orifice and consider CD equal to 0.63। ডিসচার্জ ক্যালকুলেট করতে হবে। আমরা বলেছি কিন্তু এইটাকে কয়টা ভাগে ভাগ করব, এই অরিফিসকে দুইটা, দুই ভাগ। দুই ভাগে। এটা ভাগ করতে হবে। একটা ফ্রি পোর্শন আর একটা হচ্ছে সাবমার্জ, Only drawn। ফুললি ড্রন। ইয়েস, তাহলে আমরা প্রথমেই যদি ফ্রি পোর্শন নিয়ে কাজ করি, দেখো বলতেছে ফ্রি পোর্শনের ক্ষেত্রে ডিসচার্জ, আমাদের ইকুয়েশন কি 2/3 CD into B root over twice C h2 to the power 3/2 minus h1 to the power 3/2। এখন h1 কোনটা, h2 কোনটা, দেখো h1 নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই, এটা কতখানি হবে h1 এখানে 4 4 মিটার। মিটার। 4 মিটার। আমরা কিন্তু কাজ করতেছি শুধু এই পোর্শনটুকুতে, উপরের এই পোর্শনটুকু, তাই না? জি স্যার। এটার h2 কত হবে বলো তো, h2 কি এই যে 4.5 মিটার হবে না? জি স্যার।
আমরা H1 হচ্ছে আমার টপ সারফেস আর H2 হচ্ছে আমার বটম সারফেস। নিচের এটা তো আমি চিন্তা Bottom. করছি না পার্ট, আমি শুধু জি, উপরের ওই পার্ট চিন্তা করছি। তো আমার H2 হচ্ছে 4.5। এখানে দেখো এই যে H2 4.5 আর H1 হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা একটা ডিসচার্জের ভ্যালু পেয়ে যাচ্ছি। সিমিলারলি এবার আমরা কোনটা চিন্তা করব বলো তো? wholly drawn Wholly orifice. drawn চিন্তা করব। wholly drawn চিন্তা করব। তাহলে আমাদেরকে কিন্তু এই যে এই H1 এটার আর কোনো ভ্যালু আছে এখানে wholly drawn এর ক্ষেত্রে? না স্যার। আমরা এইটুকু নিয়ে কাজ করব এবার। এই যে এইটা আমি যেটাকে কালার করলাম, এইটুকু নিয়ে আমি চিন্তা করব। তাহলে এইটুকুর ক্ষেত্রে H1 কত হবে এবার বলো তো? 4.5. 4.5 and H2 কত হবে? স্যার 5 হবে। স্যার 5 হবে। 5। কারণ কি নিচের এইটুকুর ভ্যালু কত? 0.5। 0.5. 0.5। তাহলে 4.5 প্লাস 0.5 ইকুয়ালস টু 5। 5. এখানে দেখো ও আমাদের এখানে দেখো H2 সমান কত? 5 লেখা আছে। আর ওরা H1 এর জায়গায় H লিখছে, সেটা কত? 4.5। তুমি যদি এখানেও H1 লিখো কালে সমস্যা নেই, কিন্তু তোমার ভ্যালু কিন্তু H1 লিখলেও 4 বসানো যাবে না, বসাইতে হবে কি 4.5। কারণ এই H1টা কার জন্য? নিচের এই পোরশনের জন্য, তাই না? জি স্যার, বটম পার্টের জন্য। বটম পার্টের জন্য, ইয়েস। তাহলে এখান থেকে তুমি আরেকটা ডিসচার্জ পেয়ে গেলা। তাহলে এই দুইটা ডিসচার্জ যদি যোগ করে দাও, তুমি টোটাল ডিসচার্জ কত সেটা পেয়ে যাচ্ছ। বোঝা গেছে? কারো কোনো প্রবলেম আছে? না স্যার। স্যার আরেকটা বার একটু রিপিট করবেন। আরেকটা বার কোনটা রিপিট করব? স্যার ওই ফুললি ড্রনটা। ফুললি ড্রন আমরা কি বলেছি? নিচের এই পার্ট নাকি? জি স্যার। তাহলে নিচের এই পার্ট যদি আমরা চিন্তা করি, যেটা আমি এই যে কালারফুল করে রাখছি, তাহলে এটার H1 কত হবে বলো? H1 হবে 4.5 তাইলে। 4.5। কারণ আমাদের টপ সারফেস থেকে আমাকে সবসময় মেজার করতে হবে, এটার টপ পর্যন্ত, তাহলে 4.5। H2 কত হবে? তাহলে নিচে এখানে 0.5 তাহলে 5 হবে। এইটুকু যোগ করতে হবে, জি স্যার। তাহলে 5 হবে। এই তো কাজ শেষ, আর তো কিছু নেই। আমাদের ইকুয়েশন কি? এটা তো আমরা হোললি ড্রন্ডের ক্ষেত্রে ইকুয়েশন ড্র করেছিলাম, CD ইন্টু B H2 মাইনাস H1। এই H1 মানে হচ্ছে কি হোললি ড্রন্ডের H1, কিন্তু এইটার H1, কারণ আমি তো এটা নিয়ে কাজ করতেছি। কারণ নরমালি আমরা কি H1 কিন্তু এটাও ধরছিলাম, যেটা আমরা প্রি পোর্শন নিয়ে কাজ করছিলাম, কিন্তু এখন কি H1 টা হবে নিচের পার্টের জন্য H1 এইটা। ওকে, জি স্যার। তাহলে তো বাকিগুলো তো আর জি আর স্মল h তো আমরা জানি যে দুইটা হেডের ডিফারেন্স। দুইটা হেডের ডিফারেন্স কত? দুই হেডের ডিফারেন্স কত হবে? 0.5. স্মল h কি ছিল? এই যে ফিগারটা দেখো এখানে, ও স্মল h কি ছিল? স্যার, টপ থেকে আমাদের ওয়াটার লেভেল পর্যন্ত, মানে ওয়াটার সারফেস থেকে এই পাশের যে ওয়াটার সারফেস তার ডিসটেন্স। তাহলে স্যার 4.5. ঠিক আছে, আমরা যদি এগুলো বাদ দিয়ে দিই, এই দুই ওয়াটার লেভেলের পার্থক্য। সো দুই ওয়াটার লেভেলের পার্থক্য কত আছে এখানে? 4.5। সেই 4.5 এখানে বসানো হয়েছে, তারপরে তো যোগ করে দিলে কাজ শেষ। ডান? জি স্যার।
কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোশ্চেন না থাকে আমরা পরের 9 নাম্বার চ্যাপ্টার তোমরা বাদ দিয়ে দিব, চলে যাব আমরা 10 নাম্বার চ্যাপ্টারে। স্যার তাহলে কি 8.12 পর্যন্তই থাকবে এই চ্যাপ্টারে? হ্যাঁ, এবার আসবে ফ্লো থ্রু মাউথপিস। মাউথপিস তোমরা ল্যাবে করছো, রাইট? জি জি স্যার। মাউথপিস আর অরিফিসের মধ্যে পার্থক্য কি ছিল? স্যার অরিফিসের কোনো লেন্থ, মাউথপিসের একটা লেন্থ আছে। তার লেন্থ আছে, স্যার অরিফিস মাউথপিসের লেন্থ নাই, মাউথপিসের লেন্থ আছে কতখানি লেন্থ আছে মাউথপিসের? স্যার। 3D, 3D এর কম। 3D অথবা 3D এর চেয়ে কম, ইকুয়াল অর লেস দ্যান, ওকে, লেস অর ইকুয়াল। জি স্যার। এখানে ডি কি জিনিস? ডায়া অফ পাইপ। ডায়ামিটার। ডায়ামিটার। আমরা যদি এটা চিন্তা করি তাহলে এটা একটা অরিফিস, সরি মাউথপিস, যার লেন্থ এল, এখানে হচ্ছে ডায়ামিটার হচ্ছে ডি। তাহলে এখানে লেন্থটা হবে কি? এল ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু 3D, লেস অর ইকুয়াল টু 3D, ঠিক আছে? জি স্যার। ওকে, এই জায়গাটাতে কিছু ইন্টারেস্টিং অঙ্ক আছে। আমরা টাইপস অফ মাউথপিস, মাউথপিসটা একটু দেখতে চাই। আচ্ছা, এই জায়গাটাতে একটা কনফিউশন তৈরি হতে পারে তোমাদের, এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, তোমরা 3D লিখলেই হবে। ইট ইজ জেনারেলি মোর দ্যান 2 টাইমস দ্য ডায়ামিটার অফ দ্য অরিফিস ইজ ফিটেড এক্সটার্নালি অর ইন্টারনালি। আমরা কিন্তু 3 পড়ছি, তাই না? সো এরা বলছে মোর দ্যান 2 টাইমস। তো মোর দ্যান 2 টাইমস বলতে কত সেটা কিন্তু ফিক্সড করা নাই। এটা কি 2 এর বেশি শুধু বলছে, 2 এর বেশি সেই কত বেশি? 100 টাইমস? তাহলে তো আর মাউথপিস থাকতেছে না, তাহলে কি হয়ে যাবে? স্যার পাইপ হয়ে যাবে। পাইপ হয়ে যাবে, ইয়েস। তো আমরা যেটা ডেফিনেশনটা পড়লাম, তোমরা এই ডেফিনেশনটাই মনে রাখবা, এলটা, এটাকে মনে রাখবা। ওকে, তাহলে এবার আসো যে টাইপস অফ মাউথপিস। মাউথপিসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য মাউথপিস, ইন্টারনাল মাউথপিস, এক্সটার্নাল মাউথপিস। মানে মাউথপিস যদি পাইপের সিলিন্ডারের ভিতরে লাগানো থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ইন্টারনাল মাউথপিস। ইন্টারনাল মাউথপিস। আর যদি মাউথপিসটা বাইরের দিকে লাগানো থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? এক্সটার্নাল। এক্সটার্নাল এক্সটার্নাল মাউথপিস। এক্সটার্নাল মাউথপিস। According to the shape of the mouthpiece, cylindrical, convergent, convergent, divergent. According to the nature of discharge, mouthpiece running full, mouthpiece running free. রানিং ফুল আর রানিং ফ্রি বলতে আমরা যেমন অরিফিসের দেখছিলাম না, যে অরিফিসের এই পাশে বাধা ক্রিয়েট করলে আস্তে আস্তে কি হয়ে যায়, এটা হোললি ড্রন্ড হয়ে যায় না? এই যে এরকম, জি স্যার। মানে বাধা না দিলে তো এটা ফ্রি চলতে থাকবে, বাট বাধা দিলে তো আস্তে আস্তে কি হোললি ড্রন্ড হবে। এখানে রানিং ফ্রি মানে কি, এই পাশে কোনো বাধা থাকবে না। রানিং ফ্রি মানে এই পাশে কোনো বাধা থাকবে না। আর মাউথপিস রানিং ফুল বলতে এই পাশে একটা বাধা থাকবে, আস্তে আস্তে পানি কি হতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। এই ক্লাসিফিকেশনটা পড়বা। এবার যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন,
যে লস অফ হেড অফ এ লিকুইড ফ্লোয়িং ইন এ পাইপ, একটা পাইপের মধ্য দিয়ে যখন লিকুইড ফ্লো হয় তখন হেড লসটা কত, তখন হেড লসটা কত হবে। তো আমরা জানি যে পাইপের মধ্যে দিয়ে যখন লিকুইড ফ্লো হয় তখন এই 5 রকমের হেড লস ঘটে থাকে। এক নাম্বার হচ্ছে লস অফ হেড ডিউ টু সার্টেন এনলার্জমেন্ট, 2 নাম্বার হচ্ছে লস অফ হেড ডিউ টু সার্টেন কন্ট্রাকশন। তাহলে প্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে লস অফ হেড ডিউ টু সার্টেন এনলার্জমেন্ট, তার মানে জিনিসটা এরকম, পাইপ এখানে আছে, এই যাচ্ছে, এখানে আছে, এই এদিক থেকে ওয়াটার ফ্লো হচ্ছে। তাহলে দেখো প্রথমে পাইপের ডায়ামিটার ছিল এটা, এখন ডায়ামিটার হয়ে গেছে কোনটা, এইটা। তাহলে হঠাৎ করে কি হয়ে গেছে এখানে, ডায়ামিটার বেড়ে গেছে। বড় হয়ে গেছে। মানে এনলার্জ হয়েছে, এই এই যে এনলার্জমেন্ট ঘটছে। তো এনলার্জমেন্ট যদি ঘটে তাহলে কি এখানে যে হেড, এখানে যে এইচ এর ভ্যালু পাবা, এখানেও কি এইচ এর ভ্যালু সেম পাবা? না স্যার, কম বেশি হবে, তাই না? কম পাবো। তাহলে এখানে এই তার মানে এনলার্জমেন্টের জন্য এখানে কিছু হেড লস ঘটছে। এরপর বলছে লস অফ হেড ডিউ টু সার্টেন কন্ট্রাকশন, জাস্ট এটারই অপোজিট। প্রথমে বড় ছিল, কি হয়ে গেছে এরপরে ছোট হ্যাঁ। ছোট হয়ে গেছে, পানিটা এইভাবে যাচ্ছে। তাহলে সেটাকে আমরা বলতেছি লস অফ হেড ডিউ টু সার্টেন কন্ট্রাকশন। লস অফ হেড এট দ্য এন্ট্রান্স ইন এ পাইপ, মানে এটা একটা পাইপ আছে, এটা কি এন্ট্রান্স না, মানে পানি যেখানে প্রবেশ করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কেউ কিছু বলতে চাও বলো। জি স্যার। স্যার বলতেছি 1 আর 2 নম্বরের ক্ষেত্রে পাইপটা উল্টা করে দিলেই হয়ে যেত না, নাকি সেটাই এটা তো, আলাদাভাবে? সেটাই তো অ্যাকচুয়ালি আচ্ছা আমরা তো বললামই যে জাস্ট অপোজিট। আচ্ছা এটা ছোট থেকে বড় হয়ে গেছে, আর এটা কি বড় থেকে ছোট হয়ে গেছে। এন্ট্রান্স কি জিনিস, এন্ট্রান্স এন্ট্রান্স আর এক্সিট কি জানো? স্যার ঢোকার সময় যে বাধাটা হচ্ছে স্যার, পানি ঢোকার প্রবেশ সময় যে করে আর বাধাটা যে হচ্ছে, বের হয়ে যায়, আর এক্সিট মানে কি বাইরের সময় বের যে হয়ে যায়। বের হয়ে যাওয়া, তার মানে এন্ট্রান্স আর এক্সিট। তাহলে এন্ট্রান্সের যে হেড লসটা ঘটবে সেটাকে বলা হচ্ছে হেড লস এট দ্য এন্ট্রান্স ইন এ পাইপ, আর বের হয়ে যাওয়ার সময় যে হেড লস ঘটবে সেটাকে কি বলা হচ্ছে হেড লস এট দ্য এক্সিট ইন এ পাইপ। আর লস অফ হেড ডিউ টু অ্যান অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন বলতে কি বোঝায়? স্যার বাধা সমূহ। বাধা সমূহ, মানে মনে করে এটা একটা পাইপ আছে, এগুলাতে বিভিন্ন রকমের কোয়ার ডেব্রিজ বা আদার্স কোনো কিছু আছে। তো পানি যখন এদিকে যাবে তখন এগুলাতে বাধাপ্রাপ্ত হবে, আস্তে 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 পানিটা কি হবে, ফ্ল্যাকচুয়েট করবে হেডটা। আবার যদি পাইপ অনেক পুরাতন হয় সেক্ষেত্রেও ফ্রিকশন কাজ করবে, ফ্রিকশনের জন্য কিছুটা হেডের কম বেশি হতে পারে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? স্যার পাইপের এই এক্সিট এবং যেদিকে পানি যাচ্ছে এবং বের হচ্ছে দুই পাশে ডায়ামিটার কি সেম থাকবে? অবশ্যই সেম থাকবে, এখানে ভেলোসিটির জন্য তোমার এটা কম বেশি হবে। ও আচ্ছা। এন্ট্রান্সে যে ভেলোসিটি থাকবে এক্সিটে কি সেম ভেলোসিটি থাকবে? না স্যার। ভেলোসিটির জন্য কম বেশি হবে। আচ্ছা, আর হেড লস ডিউ টু অ্যান অবস্ট্রাকশন, এটা কি বোঝা গেছে অবস্ট্রাকশন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই প্রত্যেকটার জন্য আবার একটা করে স্পেসিফিক ইকুয়েশন আছে, যে এটার ক্ষেত্রে হেড লস কিভাবে মেজার করতে হবে, ওটার ক্ষেত্রে হেড লস কিভাবে মেজার করতে হবে, এভাবে প্রত্যেকটার জন্যই একটা করে ইকুয়েশন আছে। আমরা একটু ইকুয়েশন গুলো লিখে রাখবো। আমি জানি না তোমরা খাতা নিয়ে বসছো কিনা, অবশ্যই
খাতা নিয়ে বসা উচিত। তো প্রথম যেটা ইকুয়েশন, লস অফ হেড ডিউ টু সার্টেন এনলার্জমেন্ট, এনলার্জমেন্টের যে ইকুয়েশন সেটাকে আমরা বলি এইচ ই। এইচ তে হচ্ছে হেড লস আর সাফিক্স ই তে বোঝানো হচ্ছে এনলার্জমেন্ট। এইটার ইকুয়েশনটা হচ্ছে এইটা, এইচ ই ইকুয়াল টু v1 মাইনাস v2 হোল স্কয়ার ডিভাইডেড টুয়াইস জি। ঠিক আছে, লিখছো? যেখানে জি স্যার। সাডেন এনলার্জমেন্ট যেহেতু, সেহেতু এখানে এই পোর্শনটাকে আমরা বলছি v1 আর এই পোর্শনটাকে আমরা বলতেছি হচ্ছে v2। মানে এনলার্জমেন্ট পয়েন্টটাকে আমরা বলতেছি v2। অনেক সময় কিন্তু এই ইকুয়েশনটাকে অন্য নামও দেওয়া লাগতে পারে অ্যাকর্ডিং টু ফিগার। আমরা যদি এরকম চিন্তা করি একটা ফিগার, এটাকে আমি বললাম সেকশন 1, এটাকে বললাম সেকশন 2, এটাকে বললাম সেকশন 3, এটাকে বললাম সেকশন 4, এটাকে বললাম 5, এটাকে বললাম 6। এবার আমাকে বলো তো সেকশন 5 আর সেকশন 6 এর মধ্যে কি ঘটনা ঘটছে, এনলার্জমেন্ট না কন্ট্রাকশন? আমি বলছি পানিটা এদিক থেকে প্রবাহিত হচ্ছে, এদিক থেকে। এনলার্জমেন্ট হচ্ছে। এনলার্জমেন্ট enlargement, কম ডায়ামিটার ইয়া থেকে বেশি ডায়ামিটার বেশি হয়ে গেছে। তাহলে আমি যদি এই 5 আর 6 এর মধ্যে তোমাকে এনলার্জমেন্টের ইকুয়েশন লিখতে বলি, তাহলে তুমি কি লিখবা? v5 মাইনাস v6 টু দি পাওয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2g। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তার মানে এখানে v1 আর v2 কিন্তু ফিক্সড না। v1 টা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট আর v2 টা হচ্ছে কি এনলার্জ পয়েন্ট। ঠিক আছে, এবার কন্ট্রাকশনের ইকুয়েশনটা লিখে নাও। হেড লস ডিউ টু সার্টেন কন্ট্রাকশন, কন্ট্রাকশনের ইকুয়েশনটা হচ্ছে hc ইকুয়াল টু hc, এই যে hc, hc ইকুয়াল টু 0.375 v2 স্কয়ার ডিভাইডেড টুয়াইস। ঠিক আছে, তো এখানে এখানে কিন্তু v2 টা আবার কোন জায়গায় হবে বলো তো? স্যার এন্টার পয়েন্ট। নো, v2 টা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন, ইয়েস, তো এইটা আমার কন্ট্রাকশন পার্ট না, এদিক থেকে লিকুইড যাচ্ছে, এইটা কি কন্ট্রাকশন পোরশন না? জি স্যার। তাহলে এই জায়গাটাতে হবে আমার v2 এর ভ্যালু। আমি যদি এখন তোমাকে এই ইকুয়েশন, এই ফিগারের কথা বলি, এখানে 2 এবং 3 এর মধ্যে কি ঘটনা ঘটছে? স্যার কন্ট্রাকশন ঘটছে। কন্ট্রাকশন ঘটছে 2 এবং 3 এর মাঝে। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? v3 স্কয়ার হবে। v3 স্কয়ার হবে 0.375 v3 স্কয়ার ডিভাইডেড 12। ওকে, জি জি স্যার। স্যার। এরপরে আসো, আর ইকুয়েশন গুলো আমরা আগে সবগুলা দেখে নিই, তারপরে অঙ্কেতে আসবো। এরপরে আসো হেড লস এট দ্য এন্ট্রান্স ইন এ পাইপ। হেড লস এট দ্য এন্ট্রান্স, এটার কোনো সিম্বল এভাবে দেওয়া হয়নি। হেড লস এট দ্য এন্ট্রান্স ইকুয়াল টু, ইকুয়েশনটা হচ্ছে এটা 0.5 ভি স্কয়ার ডিভাইডেড টুয়াইস। এখানে ভি কোন জায়গায় বলো তো? এখানে ভিটা শুরুতে স্যার। শুরুতে, এন্ট্রান্স, এখানে হচ্ছে ভি। আবার লস অফ হেড এট দ্য এক্সিট ইন এ পাইপ, এটা হচ্ছে ইকুয়েশন এক্সিটের। এইখানে ভি কোনটা বলো তো? স্যার এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট। স্যার শেষের। শেষের পয়েন্ট, যেদিক দিয়ে পানিটা বের হয়ে যাবে, এক্সিট।
তাহলে যেই পার্টের আমি হেড লস বের করতে চাচ্ছি ভি হচ্ছে সেই জায়গার ভেলোসিটি। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর অবস্ট্রাকশনের ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা আজকে আপাতত দেখছি না, আমরা কিছু অঙ্ক করব, দু একটা অঙ্ক একটু দেখব এই রিলেটেড। আমরা যেটা জাস্ট খুবই সিম্পল অঙ্ক, আমরা ইকুয়েশন যদি বুঝতে পারি এগুলো অঙ্ক কোনো ব্যাপার না। প্রথম অঙ্ক বলতেছে কি 100 millimeter diameter is suddenly enlarged to 200 millimeter diameter। আচ্ছা দেখো অঙ্কে বলা হয়েছে suddenly enlarged, হঠাৎ করে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, মানে ইনলার্জ। এখন যদি আমি তোমাকে এই সাডেনলি এনলার্জ কথাটা না লিখে বলি যে একটা পাইপ আছে যেটা 100 মিলিমিটার ডায়ামিটার থেকে 200 মিলিমিটার হয়ে গেছে, তুমি কি কন্ট্রাকশনের ইকুয়েশন ইউজ করবা নাকি এনলার্জের ইকুয়েশন? এনলার্জ। স্যার ইনলার্জের ইকুয়েশন, কারণ এখানে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। ছোট থেকে বড় হবে। ছোট থেকে যেহেতু বড় হচ্ছে, সো আমরা একটাকে এনলার্জমেন্টের ইকুয়েশন ইউজ করব, এখানে বলা থাকুক আর না থাকুক, রাইট? আচ্ছা, জি স্যার। তারপর ফাইন্ড দ্য লস অফ হেড when the discharge is 60 লিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু দুইটা ডায়ামিটার দেয়া আছে, তুমি কি দুইটা এরিয়া বের করতে পারবা? জি স্যার। তাহলে দুইটা ডায়ামিটার দেয়া আছে, আমি দুইটা এরিয়া বের করব। এখানে কি দেয়া আছে? ডিসচার্জ। ডিসচার্জ দেয়া আছে। ডিসচার্জ তুমি জানো, এরিয়া তুমি জানো, V1 আর V2 বের করা যাবে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা কি সমান কি জানি? এবি। এভি। তাহলে V সমান কি? কিউ ডিভাইডেড এ। Q ডিভাইডেড। তাহলে এখান থেকে আমরা V1 পাবো, এখান থেকে আমি V2 পাবো। যখন V1 V2 পাবো ইনলার্জমেন্ট পেয়ে যাবো না? জি স্যার। জি স্যার। ওকে, এবার আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। আরেকটা এক্সাম্পল, a pipe of section 0.1 meter square suddenly changes to 0.4 meter square area। এখানে দেখো ডায়ামিটার না দিয়ে ডিরেক্টলি কি দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে স্যার। আমি পাঁচটাকে একটু আগায় দেখতে। জি স্যার। তারপরে কি? The quantity of water flowing in a pipe 0.3 meter cube per second। এই একটু sound হচ্ছে। .3 meter cube per second. The pressure at the smaller part of the pipe 85 kilopascal। তার মানে এখানে আমাকে দেখো বলো যে পাইপটা কি এনলার্জ হয়েছে নাকি কন্ট্রাকশন হয়েছে? এনলার্জ হয়েছে। কন্ট্রাকশন হয়েছে না স্যার? কেন কন্ট্রাকশন হয়েছে বলো? স্যার এরিয়া বেশি মানে সেখানে স্যার ভেলোসিটি কম, আর যেখানে এরিয়া কম সেখানে ভেলোসিটি বেশি, সেই হিসাবে না, স্যার আমার এরিয়ার
কম বেশির কারণে ভেলোসিটিটা আমি জানতে চাচ্ছি না, আমি প্রথমে জানতে চাচ্ছি এখানে কন্ট্রাকশন হয়েছে নাকি এনলার্জমেন্ট হয়েছে। স্যার ইনলার্জমেন্ট হয়েছে স্যার। এনলার্জমেন্ট হয়েছে স্যার। ভেরি সিম্পল, আমার ছোট থেকে কি হয়ে গেছে? ছোট থেকে বড় হয়েছে স্যার, বড় হয়ে ডায়ামিটার গেছে। কম থেকে বড় হয়েছে, এই জন্য এরিয়া বেড়ে গেছে। বেশি হয়ে গেছে, তখন কি এরিয়া এখানে 0.1 আর এখানে এরিয়া কত? 0.4। 0.4। 0.4। সিম্পল, এটা এখানে তো বুঝতেই পারছি যে এরিয়া আমার বড় যেহেতু, তো আমার এনলার্জ হয়ে গেছে। এনলার্জমেন্ট হয়েছে। মিটার কিউব পার সেকেন্ড। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার কথা কাটা কাটা আসতেছে স্যার। এখন কি okay? ডিসচার্জ দেওয়া আছে। জি স্যার। তাহলে কি দেওয়া আছে এখানে? ডিসচার্জ দেওয়া আছে। ডিসচার্জ দেওয়া আছে। আমরা কি একটা জিনিস জানছি কন্টিনিউটি ইকুয়েশন থেকে, কি জানছিলাম বলো তো? স্যার Q1 সমান A1 V1। কন্টিনিউটি ইকুয়েশন কি বলা হয়েছিল? সব জায়গার ডিসটেন্স সমান, সব এই জায়গায় ডিসচার্জ। যদিও ডায়ামিটার কি হয়? তাহলে তুমি এরিয়া জানো দুই পার্টে, এমনকি তুমি দুই পার্টের V1 V2 বের করতে পারবা? জি স্যার। বের করা যাবে, যেহেতু আমি ডিসচার্জ করব। V1 সমান A1, আবার V2 সমান Q/A2। এই কারো সাউন্ড অনেক বেশি দেয়া আছে, তো ওটা সাউন্ড কমানো যায় না? আচ্ছা, V1 আর V2 আমরা তাহলে বের করতে পারবো। এই পর্যন্ত কারো সমস্যা আছে কোনো? জি না স্যার। তাহলে কি এখন এনলার্জমেন্ট বের করা যাবে? জি স্যার। যাবে। তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম, হেড লস ডিউ টু সাডেন এনলার্জমেন্ট। 2 নম্বরে কি বলছে? প্রেসার বের করতে হবে at the larger part of the pipe, আর স্মলার পার্ট প্রেসার দেয়া আছে। তার মানে স্মলার পার্ট আমার এটা কি P1, স্মলার কত? P2। P2। আমাকে বের করতে হবে কোনটা? P2 স্যার। P2। তাহলে প্রেসার বের করতে চাইলে আমার কোন ইকুয়েশনে যেতে হবে? বার্নৌলি স্যার, বার্নৌলির ইকুয়েশন। তাহলে দেখো, আমরা বার্নৌলিজ ইকুয়েশন যদি আমরা লিখি, এই পর্যন্ত হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন, এটা তো কোনো সমস্যা নেই, আছে? না স্যার। নাই। অঙ্কে দেখো কিছু বলা নাই যদিও, যে এটা পাইপটা কি হরিজন্টাল অবস্থায় আছে নাকি ইনক্লাইন্ড অবস্থায় আছে না কি অবস্থায় আছে, কিছু বলা আছে অঙ্কে? জি না স্যার। তো যেহেতু বলা নাই, সেহেতু আমরা পাইপটাকে কি অবস্থায় ধরে নিতে পারি? হরিজন্টাল। হরিজন্টাল। হরিজন্টাল যদি ধরি, আর বার্নৌলিজ ইকুয়েশনের ডেটাম লাইন থেকে যদি আমরা Z1 আর Z2 এর কথা চিন্তা করি, কি হবে Z1 আর Z2? দুটোই সেম থাকবে। Z1 0। সেম হয়ে যাবে নাকি? জি স্যার, আলটিমেটলি 0 হয়ে যাবে কাটাকাটি। তাহলে Z1 Z2, তাহলে যদি এটা হয় তাহলে এই দুটাকে কি আমরা বাদ দিয়ে দিতে পারি না? জি স্যার। জি স্যার। বাদ দিতে পারি। আচ্ছা, এবার একটা কথায় আসো, সেটা হচ্ছে যে তুমি সাপোজ মনে করো 100 টাকা নিয়ে বাজারে গেছো, এখন 100 টাকার মধ্যে 20 টাকা খরচ হয়ে গেছে, তুমি কি 100 = 80 লিখতে পারবা?
না স্যার। লেখা যাবে না। তুমি যদি এটা ইকুয়াল দিতে চাও তাহলে অবশ্যই তোমার এখানে যেটা লস হয়ে গেছে মানে যেটা খরচ হয়ে গেছে সেটা কি করতে হবে এখানে লিখতে হবে। যোগ দিতে হবে। তো আমার পাইপের মধ্য দিয়ে যখন পানি এদিকে যাচ্ছে তখন সেকশন 2 তে গিয়ে ইনলার্জ হয়েছে এবং সেখানে কিছুটা লস হয়ে গেছে। জি স্যার। যদি সেটাই হয় তাইলে আমরা যদি এটাকে সেকশন 1 বলি আর এটাকে সেকশন 2 বলি তাহলে এই দুটাকে আমি ইকুয়াল লিখতে পারবো? না, কখন লিখতে পারবো ইকুয়াল? প্লাস হেড যখন লস যোগ করে দিবে। আমাদেরকে যোগ করে দিতে হবে। তার মানে এই যেইটুকু লস হয়েছে সেটা আমি যেই পোর্শনে লস হয়েছে সেই পোর্শনের সাথে যোগ করে দিলাম। তাহলে সেকশন 2 তে যেহেতু লস হয়েছে তাহলে সেকশন 2 এর সাথে নেট লসটাকে যোগ করে দিলাম। বাকিগুলো তো আর কিছু বলার নেই, এগুলো তো তোমরা পারার কথা। Z1 আর Z2 তো 0 হয়ে গেল। P1 তোমার জানা আছে, ওমেগা জানা আছে, V1 জানা আছে, G জানা আছে, P2 তুমি বের করবা, ওমেগা তোমার জানা, V2 জানা, ওমেগা জানা, এই সিও তোমার জানা। এখান থেকে এটা বের হয়ে আসবে। কি পারা যাবে না? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে যেটা করবা তোমরা সেটা হচ্ছে 10.3 আর 10.4 এই দুইটা তোমরা ট্রাই করবা। 10.3 তে কোনো সমস্যা হবে না। 10.4 এ এসে একটা সমস্যা হতে পারে, যেহেতু কোনো ভেলোসিটি দেয়া নাই তোমাকে একটা ইকুয়েশন ডেভেলপ করে নিতে হতে পারে। সেটা হচ্ছে এই যে এখান থেকে কন্টিনিউটি ইকুয়েশন থেকে। তো যাই হোক, এটা একটু ট্রাই করবা, যদি সমস্যা হয় আমরা আগামী ক্লাসে এটা দেখব। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখেই দিলাম। when a sudden contraction, দেখো এখানে বলছে যে sudden contraction, আমরা এখান থেকেও বুঝতে পারছি যে পাইপের প্রথমে ডায়া কত ছিল, 500 মিলিমিটার, পরে হয়ে গেছে কত, 200 মিলিমিটার। এখন কি ঘটনা ঘটছে, কন্ট্রাকশন। কন্ট্রাকশন। তার মানে আমার কন্ট্রাকশনের ইকুয়েশন ইউজ করতে হবে। আর প্রেসার চেঞ্জেস ফ্রম এত টু এত, তার মানে এটা P1 দেওয়া আছে, P2 ও দেওয়া আছে। কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন CC 62 দেওয়া আছে। ফাইন্ড দ্য ডিসচার্জ থ্রু দ্য পাইপ, একটা পাইপের মধ্য দিয়ে ডিসচার্জ ক্যালকুলেট করতে হবে। তো পাইপের মধ্য দিয়ে যখন আমরা ডিসচার্জ ক্যালকুলেট করব, যে কোনো এক প্রান্তে ডিসচার্জ ক্যালকুলেট করলেই তো আমাদের হবে, তাই না? যেহেতু কন্টিনিউয়াস ইকুয়েশন কি বলছে যে সব জায়গায় ডিসচার্জ কি ডিসচার্জ সেম। সেম, তাহলে যে কোনো একটা মাথায় আমার ডিসচার্জ ক্যালকুলেট করলেই হবে। এবং তার জন্য যে কোনো এক জায়গায় ভি আমার ক্যালকুলেট করলেই হবে, V1 আর V2 এর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। কারণ আমি ডায়ামিটার জানি, এখান থেকে এরিয়া বের করতে পারবো। এরিয়াকে যদি আমি ভেলোসিটি দিয়ে গুণ দিয়ে দিই তাহলে ডিসচার্জ আমি পেয়ে যাব। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তোমরা এই দুটো অঙ্ক একটু দেখবা, 10.3 and 10.4। যদি প্রবলেম বেশি হয়ে যায় আমরা আগামী ক্লাসে এটাকে দেওয়ার চেষ্টা করব। 10.3 তে কোনো প্রবলেম হবে না। 10.4 যদি কেউ বুঝতে সমস্যা হয় আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আর 10.5 যেটা আছে এটাও কোনো সমস্যা না, এখানে শুধু অঙ্ক ইকুয়েশন দেখলে অঙ্ক শেষ, সবকিছু দেয়া আছে। তাহলে আমরা তিনটা অঙ্ক দেখব, 10.3, 10.4 and 10.5। ওকে সবাই? স্যার 10.3 তে কি স্যার বার্নাল ইউজ করে স্যার প্রেসার বের করা যাবে? আমাদের যদি এখানে তো স্যার 1 নাম্বার সেকশনে প্রেসার 1 দেওয়া থাকতো তাহলে 3 নাম্বার সেকশনে কি প্রেসার 3 বের করা যাইতো? পার্ট বাই পার্ট তখন যেতে হবে, 1 আর 2 নিয়ে প্রথমে কাজ করতে হবে, মানে P2 বের করতে হবে, তারপরে 2 আর 3 নিয়ে কাজ করতে হবে। তাহলে তো স্যার এখানে হেড লসের পরিমাণ বেশি হবে, মানে ইন্টারেস্টের সময় একটা হবে, তারপরে আপনার ইনলার্জের সময় একটা হবে, কন্ট্রাকশনের সময় একটা হবে,
এই সবগুলো কি স্যার যোগ করে দিতে হবে তখন? না না না, যোগ করার দরকার নাই তো। তোমার 1 আর 2 নিয়ে কাজ করলে দেন তুমি 3-এ আসতে পারবা, আদারওয়াইজ 1 আর 3 ডিরেক্টলি কাজ করা যাবে না, কারণ এখানে 2 নম্বরে ঘটনা তো অন্যটা ঘটবে। 1 আর 3-এর কন্ডিশন তো সেম, এটাও যা এটাও তাই, এখানে তোমার ইনলার্জও নাই কন্ট্রাকশনও নাই। আমরা এখানে যেটা বুঝতে পারতেছো যে এখানে 200 এখানে 150, তাই বলে তুমি এখানে কন্ট্রাকশন নিয়ে কাজ করতে পারবা না। এই কন্ট্রাকশন 150টা ঘটছে কার রেসপেক্টে? 300 রেসপেক্টে। কিন্তু তো স্যার এখানে তো হেড লসটা স্যার মানে এন্ট্রেন্সের সময় একটা আছে, তারপরে আপনার ইনলার এই কন্ট্রাকশনের সময় আরেকটা আছে। এটা এই কি জন্য দুইটা? এই জন্যই তো তোমাকে আলাদা আলাদা কাজ করতে হবে, যাতে করে এই 1 আর 2 এর ইফেক্ট এসে আমরা এই 2 নম্বরে পাবো। এরপরে এখানে 2 নম্বরে যেটা ঘটবে সেটার ইফেক্ট আমরা এসে পাবো কোনটাতে? জি স্যার। 3 নম্বরে এসে পাবো। তুমি ডিরেক্টলি 1 থেকে 3-এ আসতে পারবা না। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এই ইফেক্টটা আমরা মিস করে যাব, আমাদের অ্যাকচুয়াল ভ্যালু তখন আমরা পাবো না। একটা রেজাল্ট আসবে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু আমরা পাবো না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে?